ইয়ানা অবাক হয়ে ভেতরে যায়, চা নিয়ে আসে, কিছু বলতে যাবে, আহান খেতে যায়। আহানের কথা শুনে ইয়ানা ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। নিজের কথায় নিজে আবারও ফেঁসে গেল কিভাবে। সে আহানের দিকে তাকিয়ে বলে, চাটা খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। আহান বাঁকা হাসি দিয়ে বলে, কেন, আমার লুঙ্গি খুলবে না? ইয়ানা, এই শুনুন তো, আপনার লুঙ্গি খুলতে যাব কেন? আমি একটা ভালো মেয়ে, তাই আপাতত আপনার লজ্জা হরণ করবো না। আজকের জন্য আপনাকে ছেড়ে দিলাম। আহান ইয়ানার দিকে একটু ঝুঁকে বলে, কিন্তু আমি তো চাই বেবি, আমারটা খোলো। কিন্তু লজ্জা আমার হরণ হবে না, হবে তোমার। ইয়ানা মেয়েকে হাসি দিয়ে বলে, শুধু শুধু একজন আরেকজনের লজ্জা হরণ করে লাভ আছে বলুন? আমরাই তো। ইয়ানার কথা শুনে আহান একটা মুচকি হাসি দেয়। ইয়ানা আহানকে ছোট ছোট চোখে পরখ করছে। এরপর আহান বিছানায় শুয়ে গেলে ইয়ানা আদর্শ বউদের মতো মাথায় জলপট্টি দিয়ে দেয়। ইয়ানা, আপনি যখন বৃষ্টিতে ভিজতে পারেন না তাহলে কেন ভিজেছিলেন শুনি? আহান, কেন ভিজেছিলাম ভুলে গেলে নাকি সকাল হতেই? ইয়ানা আর কিছু বলে না, এই লোকের মাথায় এসব ছাড়া কিছু নেই। হঠাৎ আহান শুয়ে থেকে উঠে পড়ে। ইয়ানা, আরে উঠলেন কেন? অফিসে যেতে হবে। কি, পাগল হয়ে গিয়েছেন? আপনি জ্বর নিয়ে অফিসে যাবেন? জ্বর হয়েছে তো কি হয়েছে? মরে তো আর যাব না। আর আমি শ্বশুরবাড়ি জামাই আপ্যায়ন খেতে আসিনি। যার জন্য এসেছিলাম তাকে দেখা হয়ে গেছে। তাহলে আর থেকে কি করব? তুমি কয়েকদিন থাকো, আমি আর আসতে পারবো না। আসবেন না মানে? আমিও তাহলে চলে যাচ্ছি। আর এখন না খেয়ে আপনি অফিসে যেতে পারবেন না। আহান ডেবিল হাসি দিয়ে বলে, আমি না আসলে তো তুমি খুশি হওয়ার কথা। আমি আসলে তুমি ক্ষতবিক্ষত হও। একদম মজা নেবেন না। আপনি খাওয়া দাওয়া না করে যেতে পারবেন না। আর এই জ্বর নিয়ে আমি যেতেও দেব না। আহানিয়ানার কপালে চুমু দিয়ে বলে, কেন বাচ্চামো করছো? আমার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। এরপর আহান বাঁকা হাসি দিয়ে বলে, আমি যদি এখানে থাকি তাহলে তুমি ঠিক থাকবে না। আগে শরীরের দাগগুলো ভালো হোক তারপর। আহানকে আর কিছু বলতে না দিয়ে ইয়ানা আহানের মুখ চেপে ধরে বলে, চুপ অসভ্য। আহান নিজের পরনে লুঙ্গি ছেড়ে দিয়ে প্যান্ট পরে নেয়। এতক্ষণে প্যান্ট হালকা শুকিয়ে গেছে। ইয়ানা আহানের দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলে, প্লিজ আহান, অন্তত কিছু খেয়ে যান। আম্মু খুব ভালোবেসে আপনার জন্য খাবার বানিয়েছে। আপনি যদি না খান তাহলে আম্মু কষ্ট পাবে, খুব কষ্ট পাবে। আমার আম্মুও তো আপনার আম্মুর মতোই, তাই না? মায়ের কথা মনে পড়তেই আহানের বুকটা ধুক করে ওঠে। চোখগুলো জ্বরের কারণে একটু লাল হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে ফুলকে বেরোবে। কিন্তু আহান কি রাগ করেছে নাকি মায়ের কথা শুনে? যে নিজের চোখের পানি সংবরণ করার চেষ্টা চালাচ্ছে। হিয়ারা আহানের অবস্থা দেখে ঘাবড়ে যায়। সরি, আমি কথায় কথায় আপনার আম্মুর সাথে তুলনা করে ফেলেছিলাম। আচ্ছা, আপনার খেয়ে যেতে হবে না, তবু রাগ করবেন না প্লিজ। আহান নিজেকে শান্ত করে বলে, খেয়ে যাব। ইয়ানা আহানের কথা শুনে চিৎকার দিয়ে বলে, সত্যি? আহান গম্ভীর কণ্ঠে বলে, তবে এই 2 দিন আমি আসতে পারবো না। তাই এই 2 দিনেরটা এখন একটু পুষিয়ে দাও। ইয়ানা অবুঝের মতো বলে, কি দিব? আহান নিজের ঠোঁটের দিকে ইশারা করে বলে, ভালোবাসার পরশ। ইয়ানা লজ্জায় মাথা নিচু করে ফেলে। সে কখনো আহানকে আলিঙ্গন করেনি, এখন হঠাৎ করে কিভাবে করবে? কি হলো, দাও, নয়তো আমি কিন্তু খেয়ে যাব না। ইয়ানা পড়েছে মহাবিপদে। আহানের সামনে দাঁড়িয়ে হাঁসফাঁস করছে। আহান ইয়ানার দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, দিতে হবে না, আমি চলে যাচ্ছি। আহান দরজার কাছে যেতেই ইয়ানা পেছন থেকে বলে, ঠিক আছে, দিচ্ছি। আহান ইয়ানার সামনে এসে দাঁড়ায়, কিন্তু ইয়ানা তো আহানের বক্ষ পর্যন্ত। কিভাবে আহানের ঠোঁট চুবে? 6 ফুট ছেলের কাছে 5 ফুট মেয়ে তো চুনোপুটি। ইয়ানা মাথা উঁচু করে আহান আরো টান টান হয়ে দাঁড়ায়। ইয়ানা আহানের দিকে দাঁতে দাঁত চেপে তাকায়, যার অর্থ আজও সে আহানকে খেয়েই ছাড়বে। এরপর ইয়ানা একটা চেয়ার এনে তার উপর দাঁড়ায়। আহান ইয়ানার কাণ্ড দেখে মিটিমিটি হাসছে। নিজের থেকে খাটো বউ হলে যা হয় আর কি। ইয়ানা আহানের হাসি দেখে মাথায় জেদ চেপে বসে। যে করেই হোক খেতেই হবে, দেখিয়ে দিতে হবে ইয়ানা খাটো হতে পারে কিন্তু কোনো অংশে কম না। এরপর ইয়ানা আহানের সামনে দাঁড়িয়ে টুপ করে সরে আসতেই যাবে, তার আগে আহান ইয়ানার মাথার পেছন অংশ চেপে ধরে নিজের দখল করে নেয়। ইয়ানা আহানের বুকে ঘুষি দিতে থাকে, কত বড় বজ্জাত আমাকে বলছে দিতে, আর এখন এটার ফায়দা তুলছে। ইয়ানা ছটফট করার কারণে আহান ইয়ানার হাত জোড়া নিজের এক হাত দিয়ে আবদ্ধ করে ফেলে। প্রায় 10 মিনিট পর আহান ইয়ানাকে ছেড়ে দেয়। ইয়ানার আগে ফোঁস করতে থাকে। আহান একটা বাঁকা হাসি দিয়ে নিচে যাওয়ার জন্য অগ্রসর হয়। ইয়ানাও আহানের পিছু পিছু আসে। খাবার টেবিলে হরেক রকম খাবার। এত খাবার দেখে ইয়ানার চোখ চড়ক গাছ। আম্মু এসব কখন রান্না করলো? পুরো টেবিল জুড়ে বাহারি রকম খাবার। আহান টেবিলে তো বসেছে কিন্তু খেতে পারছে না।
কিভাবে খাবে সে এইসব তৈলাক্ত খাবার? সে তো এসব খাবার খায় না। আহানকে খেতে না দেখে সেলিনা হোসেন আহানের প্লেটে সর্ষে ইলিশ দিয়ে বলে, এই নাও বাবা তোমার পছন্দের খাবার। এটা আমার পছন্দের খাবার? আপনাকে কে বলেছে? সেলিনা হোসেন হাসি দিয়ে বলে, ইয়ানা বলেছে তুমি নাকি সর্ষে ইলিশ আর খুব মাংস পছন্দ করো, তাই ইয়ানার আব্বুকে দিয়ে বাজার থেকে টাটকা ইলিশ আনিয়েছি। আহান ইয়ানার দিকে কটমট চোখে তাকায়। যেখানে আহান মাছ খেতে পারে না কাটার জন্য, সেখানে সে ইলিশ খাবে কিভাবে? আর মাংস তো কোনোদিন ছুঁয়েও দেখে না, সেটা নাকি ওর পছন্দের খাবার। ইয়ানা আহানে তাকানো দেখে একটা শুকনো ঢোক গেলে, আল্লাহ, এখন যদি রেগে ঘূর্ণিঝড় শুরু করে আব্বু আম্মুর সামনে। আহানের ইচ্ছে করছিল এইসব খাবার না খেয়ে ইয়ানাকে কাঁচা চিবিয়ে খেতে। ইয়ানা সবার আড়ালে কানে ধরে ঠোঁট উল্টে আস্তে করে বলে, সরি। এরপর চোখ দিয়ে ইশারা করে এখন যাতে কিছু না বলে আব্বু আম্মু আছে। আহান ইয়ানা থেকে দৃষ্টি সরিয়ে অনেক কষ্টে খাবার শেষ করে। খাওয়া শেষে আহান নিজের গন্তব্যের দিকে অগ্রসর হয়। আহান চলে যেতে ইয়ানা একটা শ্বাস ফেলে। ভুলভাল খাবারের নাম বলার জন্য নির্ঘাত ওর কপালে মার আছে, কিন্তু তার আগে আব্বু আম্মুর সাথে সুমোর বিষয়ে কথা বলতে হবে। ইয়ানা একরাশ সাহস সঞ্চয় করে নিয়ে আসাদ হোসেনের সামনে বসে। এরপর সুমোকে ইশারা করে যাতে ভয় না পায়, কিন্তু কে শুনে কার কথা? সুমোর এতক্ষণে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ইয়ানা আসাদ হোসেনকে বলে, আব্বু তোমার সাথে কিছু কথা ছিল। আসাদ হোসেন, কি কথা বল। আচ্ছা আব্বু, তোমার রায়ান ভাইয়াকে কেমন লাগে? হঠাৎ এই প্রশ্ন? তুমি বলো না কেমন লাগে, মানে ওনার চরিত্র, শিষ্টাচার, এভরিথিং কেমন লাগে? আশাদ হোসেন হাসি দিয়ে বলে, ছেলেটাকে আমার খুব ভালো লাগে। কত সুন্দর, ভদ্র, নম্র একটা ছেলে। এই যুগে পাওয়া খুব কঠিন ব্যাপার। আহান চৌধুরী বন্ধু হলেও ওর মতো উগ্র বা অভদ্র না। হিয়ানা আশাদ হোসেনের কথায় সম্মতি জানিয়ে বলে, ঠিক বলেছ আব্বু, আহান একদম ভালো ছেলে না, কিন্তু রায়ান ভাইয়া খুব ভালো। আহান হচ্ছে উগ্র, রেবেল আর কত কি, কিন্তু রায়ান ভাইয়া খুব ভালো। তুমি দেখলে না কিভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল যখন তুমি হসপিটালে ভর্তি হয়েছিলে? সমু আহম্মকের মতো ইয়ানার দিকে তাকিয়ে আছে। কিভাবে বদনাম করছে আহানের নামে। কালই তো বললো আহান খুব ভালো, কিন্তু কোনো এক কারণে সে এমন হয়ে গিয়েছে, কিন্তু আজ অনায়াসে বাজে কথা বলে দিচ্ছে। কিন্তু ইয়ানা তো রায়ানকে ওপরে ওঠানোর জন্য এসব বলছে যাতে আঙ্কেলের মন নরম হয়। হাই ইয়ানা, কি বুদ্ধি তোর মাথায়! নিজের স্বামীকে ছোট করে অন্যকে বিয়ে দিতে চাইছিস বলত একটা। ইয়ানার কথা শুনে আসাদ হোসেন বলে, আহান এত খারাপ তোর কোনো ক্ষতি করেনি তো? তোর মা আর রুয়ানা বলেছে আহান নাকি তোকে খুব যত্নে রাখছে, তাহলে খারাপ বলছিস কেন? ইয়ানা ভ্যাবাচাকা খেয়ে যায়, মনে মনে বিড়বিড় করে বলে, বেশি বলে ফেললাম নাকি? একটু কম বলতে পারতি ইয়ানা। এখন কি বলবো আমি? ইয়ানা মিথ্যে হাসি দিয়ে বলে, আরে ছাড়ো তো আব্বু, উনি আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে না, এমনকি জীবনে একটা ধমকও দেয় না। তবে আজ আমি তোমার সাথে রায়ান ভাইয়া সম্পর্কে একটা কথা বলতে এসেছি। কি বলবি? ইয়ানা একটা শ্বাস ছেড়ে বলতে যাবে, তার আগেই কিছু শব্দ পেয়ে রান্নাঘরের দিকে তাকায়। দেখে সুমোর হাত থেকে পানির গ্লাস পড়ে গিয়েছে। মায়া ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, গাধি একটা। ইয়ানা ওদিকে পাত্তা না দিয়ে বলে, আব্বু, আসলে হয়েছেটা কি? কি হয়েছে বল। আসলে রায়ান ভাইয়া সুমুকে পছন্দ করে, এখন উনি তাকে বিয়ে করতে চায়। ইয়ানা এক শ্বাসে চোখ বন্ধ করে নেয়। এখন আব্বু রেগে গিয়ে দাঁড়িয়ে বাংলা সিনেমার ভিলেন বাবাদের মতো কত কিছু বলবে। এ বিয়ে হতে পারে না। আমি বেঁচে থাকতে আমি এই বিয়ে জীবনেও মানব না। ইয়ানার ভাবনার মাঝে আসাদ হোসেনের হাসি মিশ্রিত কথা কানে ভেসে আসে। সত্যি কথা নাকি? আমি তো আরও ভেবেছিলাম রায়ানের সাথে সমুর বিয়ের কথা বলবো, কিন্তু ওরা তো আগে থেকেই পছন্দ করে রেখেছে। তাহলে আমার কষ্টটা একটু হালকা হলো। ইয়ানা আসাদ হোসেনকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ আব্বু, মেনে নেওয়ার জন্য। তুমি এখন কষ্ট করে নিজের রিনা খান বউকে মানিয়ে নিও। এরপর ইয়ানা চলে যায় সমুর কাছে, কিন্তু রান্নাঘরে সমু নেই। ইয়ানা কয়েকবার ডাক দেওয়ার পর সমু টেবিলের নিচে থেকে বেরিয়ে আসে। ইয়ানা সমুকে টেবিলের নিচ থেকে বের হতে দেখে অবাক হয়ে বলে, বলত, চোরের মতো টেবিলের নিচে গিয়ে লুকিয়েছিস কেন? নাকি ওইখানে বসে রায়ের মায়ের সাথে রোমান্স করছিলি? সমু ভয়ে ভয়ে বলে, বাজে কথা বন্ধ কর আর বল আঙ্কেল কি বলেছে। ইয়ানা কান্নার অভিনয় করে বলে, দেখ সমু, আমি আব্বুকে অনেক বুঝিয়েছি, কিন্তু ইয়ানার কথা শেষ না হতেই সমু আহত সুরে বলে, বুঝেছি, আর বলতে হবে না। আঙ্কেল রাজি হয়নি তাই তো? কি আর করার, করলাম না বিয়ে। ইয়ানা সমুর মুখের অবস্থা দেখে হু হু করে হেসে ওঠে। সমু ইয়ানার হাসি দেখে কপাল কুঁচকে বলে, এইভাবে পাগলের মতো হাসছিস কেন? ইয়ানা নিজের হাসিটাকে থামিয়ে বলে,
সুমু বেবি, আব্বু রাজি হয়েছে। উনি আগের থেকেই রায়ন ভাইয়াকে পছন্দ করতো আর তোর বিষয় ভেবে রেখেছিল। সুমু আলহামদুলিল্লাহ বলে নিজের চোখ বন্ধ করে নেয়। এরপর ইয়ানা দিকে তাকিয়ে রেগে বলে, দেখছিলাম যখন জানবি আব্বু মেনে নেয়নি তখন তোর মুখটা কেমন লাগবে। জাস্ট দেখার মতো ছিল। সুমু ইয়ানাকে থাপ্পড় দিতে দিতে বলে, শয়তান মাইয়া, তুই জানিস আমার জীবন বের হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমার পৃথিবী থমকে গেছে। ও হো, এত ভালোবাসিস তুই রায়ন ভাইকে আমাদের শান্তির রানী? তবে তোকে একটা চুম্মা দেওয়া দরকার। নো, আমি চুম্মা চাই না, তুই আমাদের পুরো হল্লা পার্টিকে ট্রিট দিবি। বড়লোক বেড়ার বউ হয়ে ট্রিট চাস কেমনে বইন? ইয়ানা ভেঙচি মেরে বলে, বড়লোক না কচু, জীবনে একদিন বাইরে নিয়ে যায়নি। ঘোরার জন্য তো বাদ দে বইন, এতে শখ করেও বলেনি ইয়ানা চলো চন্দ্রবিলাস করি। অগ্নি চৌধুরীর মতো কিপটা ঢাকা শহরে আর একটাও নেই। সুমু ইয়ানার কথা শুনে উচ্চস্বরে হেসে ওঠে। গভীর জঙ্গলে অগ্রসর হচ্ছে দুজন যুবক। তারা সামনে এগোচ্ছে আর শুকনো পাতার মচমচ শব্দে পুরো জঙ্গল আতঙ্ক সৃষ্টি করেছে। কিছু দূর যেতেই কেউ একজন তাদের সামনে মুখ থুবড়ে পড়ে। লোকটি পড়ে যেতেই সামনে থাকা ব্যক্তিটি একটা বাঁকা হাসি দেয়। এরপর লোকটি ধীরে ধীরে পেছোতে থাকে। সামনে থাকা লোকটি এগোতে থাকে। লোকটি আতঙ্ক নিয়ে বলে, ছেড়ে দিন আমায়, আমি কিছু জানি না, জানি না কিছু। সামনে থাকা ব্যক্তিটি ঠান্ডা কণ্ঠে বলে, মিস্টার শেখ কোথায়? কোন গুহায় লুকিয়ে আছে বল। লোকটি, বিশ্বাস করুন স্যার, আমি জানি না। মিস্টার শেখের সাথে আমার কোনো যোগাযোগ নেই। এরপর সামনে থাকা লোকটি মাটিতে পড়ে থাকা দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। বাঁকা হাসি দিয়ে সাথে সাথে লোকটির দেহ থেকে শরীরে ব্যক্তিটির মুখে গিয়ে ছিটকে পড়ে। ব্যক্তি বিড়বিড় করে, ইচ্ছে অগ্নি চৌধুরীর সাথে মিথ্যে বলছে। এরপর লোকটা শার্টের ভেতর থেকে একটা হিডেন ক্যামেরা হাতে নেয়। ক্যামেরা হাতে নিয়ে চোখের সামনে দিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আমাকে ধরার জন্য ক্যামেরা ফিট করেছে শেখ? কিন্তু অগ্নি চৌধুরী এত কাঁচা খেলোয়াড় না। তুই কিছু শোনার আগেই ক্যামেরা আমার চোখের সামনে ভেসে ওঠে। পারলে আমার সামনাসামনি আয়। এইভাবে চোরের মতো লুকিয়ে তথ্য নিতে লোক পাঠিয়েছিস, বাহ। এরপর আরিফের দিকে তাকিয়ে বলে, টর্চার সেলে নিয়ে যা। আরিফ ভয়ে ভয়ে বলে, ভাই, একবার যদি পুলিশ এসব জানতে পারে তাহলে জেল নিশ্চিত। সাধারণ জনগণ আপনার উপর থেকে বিশ্বাস উঠে যাবে। আহান একটা রহস্যময় হাসি দিয়ে বলে, চাপ নিস না, পুলিশ কখনো জানতে পারবে না। অগ্নি চৌধুরী যা কিছুই করে তার কোনো প্রমাণ সাথে রাখে না। রাত শেষে সকালের আকাশে সূর্য উদিত হয়। সূর্যের আলো চোখে পড়তেই ইয়ানা পিটপিট করে চোখ মেলে তাকায়। বিছানা থেকে উঠে বসে মোবাইল হাতে নেয় সময় দেখার জন্য। মোবাইল ডাটা খুলতেই ইয়ানার চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম। আহানে 30+ মিস কল। ইয়ানা তুই আজ শেষ। আহান তোকে আজ জানে মেরে ফেলবে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ গো, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও। ইয়ানা ভয়ে ভয়ে আহানের নম্বরে ফোন দেয়। ফোন ঢোকে কিন্তু রিসিভ হচ্ছে না। ইয়ানা একাধারে দিতেই থাকে। আজ সেও দেখবে কিভাবে না ধরে থাকে। অনেকক্ষণ ফোন দেওয়ার পরও আহান যখন ফোন ধরে না, তখন ইয়ানা রায়ানের মোবাইলে ফোন দেয়। ফোন দেওয়ার সাথে সাথে রিসিভ হয়। ইয়ানা তাড়াহুড়া গলায় বলে, ভাইয়া আপনার বন্ধু কোথায়? আমার ফোন রিসিভ করছে না কেন? তাহলে তুমি এতক্ষণ ফোন দিচ্ছিলে? আমিও তো বলি, কার এত বড় সাহস যে আহানকে বিরক্ত করছে। একবার ফোন না ধরা সত্ত্বেও আহান রায়ানের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে, কে ফোন দিয়েছে? রায়ান কিছু বলতে যাবে তার আগে ইয়ানা বলে, ভাই আপনার বন্ধুকে বলে দিন আমার ফোন না ধরলে কিন্তু খবর আছে। রাগ কিন্তু আমিও করতে পারি। আহান রায়ানের দিকে তাকিয়ে বলে, এই অসভ্য, আর ঘাড় তারা মেয়ের ফোন কাট রায়ান, নাহলে তোকে আমি কেটে টুকরো টুকরো করব। না ভাইয়া, একদম ফোন কাটবেন না, তাহলে আমিও ভুলে যাব আপনি আমার ভাই হন। আগে ওনাকে বলেন রিসিভ করতে। আমি সত্যি খুব দুঃখিত ফোন ধরতে পারিনি বলে। রায়ান ওকে বলে দেয়, অগ্নি চৌধুরী যে কারোর সাথে কথা বলে না, আর ওর মতো মেয়ের তো মতোই না। অসভ্য মেয়ে, স্বামীর খোঁজ খবর নেয় না, আবার ফোন দিলে রিসিভ করার সময় পায় না। আহানের কথা শুনে ইয়ানার চোখে পানি চলে আসে। অগ্নি চৌধুরী যে কারোর সাথে কথা বলে না মানে কি বোঝাতে চেয়েছে? আমি অন্য কেউ, ওনার কিছু হই না। ইয়ানা কান্না মিশ্রিত গলায় বলে, ভাইয়া ওনাকে বলে দিন আমি তো যে কেউ, তাহলে কেন ফোন দেব? আর ফোন ধরতে দেরি হয়েছে, ডাটা অফ ছিল, তার উপর ফোনে চার্জ ছিল না, তাই আমি ফোন বুঝতে পারিনি। আমি ওনাকে একবার মেসেজ করে জিজ্ঞাসা করেছিলাম জ্বর কমেছে কিনা, তখন উনি রিপ্লাই দিয়েছে জ্বর কমেছে, তাই আমিও চিন্তামুক্ত ছিলাম। আমি ওনাকে ফোন দিতে চেয়েছিলাম কিন্তু রাত হয় ডিস্টার্ব করতে চাইনি। হয়তো কাজ শেষে ক্লান্ত হয়ে রেস্ট নিচ্ছে, তাই বিরক্ত করতে চাইনি। আমি কি জানতাম নাকি উনি ফোন দিবে? কই, একদিনও তো দেয়নি। রায়ান এই মেয়েকে ফ্যাচ ফ্যাচ করে কান্না করতে বন্ধ কর, বারণ কর। সামনে আসলে থাপড়াবো যদি আর একবার কান্নার শব্দ আসে।
যাকে এক নজর দেখার জন্য হৃদয় ছটফট করে তার ফোনে বিরক্ত বোধ করব? লাইক সিরিয়াসলি? এই মেয়ে কখনো আমাকে বোঝেনি আর বুঝবেও না। রায়ান একবার আহনের দিকে তাকাচ্ছে যে এই মুহূর্তের আগে ফোঁস করছে, আর একবার ফোনের দিকে তাকাচ্ছে, সেখান থেকে নাক টানা শব্দ আসছে, মানে উনি কান্না করছে। রায়ান মনে মনে ভাবে, যখন তোরা নিজেরাই কথা বলছিস তখন বলছিস কেন? রায়ান এটা বল, ভাইয়া ওইটা বলুন। রিয়ানা নাক টেনে বলে, সবসময় আমার সাথে এত রাগ দেখান কেন? কথা বলবো না আর আপনার সাথে, হৃদয়হীন লোক। এ বলে ইয়ানা ফোন কেটে দেয়। আহান ফোনের দিকে তাকিয়ে বলে, কেটে দিয়েছে? কিন্তু আমার তো কথা ছিল। রায়ান আহানের দিকে তাকিয়ে বলে, শালা তোকে বোঝা সত্যি অনেক বড় ব্যাপার। মেয়েটা ফোন দিয়েছিল, নিজের দোষ স্বীকার করেছে, তারপর তো এত ধমকাধমকি করছিস, আর এখন বলছিস কথা ছিল। তোর স্বভাবই কুকুরের লেজের মতো, কখনো ঠিক হবে না। অন্তত নিজের বউর সাথে তো মিষ্টি সুরে কথা বলতে পারিস। দিলি তো মেয়েটাকে এখন কাঁদিয়ে। আহান তাতে দাঁত চেপে বলে, গোয়েন্দা অফিসার ভালো কথা, আসামিদের গালি আমার উপর প্রয়োগ করছিস কেন? আর আমি মিষ্টি সুরে কথা বলি নাকি কর্কশ সুরে কথা বলি তুই আমার রুমে গিয়ে শুনেছিস? চুপ থাক, তুই এমনি সব ঠিক হয়ে যাবে। রায়ান আর কিছু বলে না, সে একটা বললেও হাজারটা বলবে। পরে দেখা গেল ওর গালে থাপ্পড় লাগানো শুরু করছে। এর চেয়ে ভালো চুপ থাকা। সময় কারোর জন্য অপেক্ষা না করে নিজের আপন গতিতেই চলতে থাকে। যে সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব, কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আছে তাকে সুন্দর করতে পারো। প্রতিটি মুহূর্তের মূল্য দেখতে পাওয়া হলো সময়ের ব্যবস্থাপনার চাবিকাঠি। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কেউ সুখের সাথে সাক্ষাৎ করে, আবার কারো জীবন এক ধাপ পিছিয়ে যায়। ওদিনকার ফোনের পর কেটে যায় অনেকগুলো দিন। না একদিন আহান ইয়ানাকে ফোন দিয়েছে, আর না ইয়ানা আহানকে ফোন দিয়েছে। ইয়ানা প্রতিদিন একরাশ অভিমান নিয়ে পার করছে সময়গুলোকে। অনেকদিন পর আজ ইয়ানা চৌধুরী ভেলায় আসে। চৌধুরী ভেলায় পা রাখতে মনের মধ্যে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। মেয়েদের জীবন কি আজব! হাজার কষ্ট আর অভিমানের পরও সেই স্বামীর ঘরটাকেই ধরে আঁকড়ে ধরতে হয়। ইয়ানা ভারাক্রান্ত মন নিয়ে ভেতরে প্রবেশ করতেই আহিয়া এসে ঝাপটে ধরে। আহিয়া, ও বৌমণি, কেমন আছো তুমি? ইয়ানা হাসি মুখে বলে, এই তো ননদিনী, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? বাবা আর দাদুমণি কোথায়? এই তো নাথ বউ, আমি এখানে। ইয়ানা পরিচিত কণ্ঠস্বর পেয়ে সেদিকে হাসি মুখে তাকায়। ইয়ানা দাদুমণিকে দুই হাত দ্বারা আলিঙ্গন করে বলে, কেমন আছো তুমি দাদুমণি? ঔষধ ঠিক মতো খেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ খেয়েছি, যেভাবে বলে গেছিস, না খেয়ে উপায় আছে? এরপর দাদুমণি ইয়ানার মুখের দিকে তাকিয়ে বলে, কিন্তু তুই এইভাবে শুকিয়েছিস কেন? চোখে নিচে কালো হয়ে গেছে, মনে হচ্ছে ঘুমাসনি। জামাই দেশে নেই সেজন্য? সারা রাত চিন্তা করছিলি বুঝি? দাদুমণির কথা শুনে ইয়ানা অবাক হয়ে তাকায়। আহান দেশে নেই মানে কি? আহান কি তবে দেশের বাইরে গেছে? দেশের বাইরে গেছে ভালো কথা, একবারও কি জানানোর প্রয়োজন বোধ করলো না? এতটাই বড় হয়ে গেছে আমি। ইয়ানা নিজের কান্না নিয়ন্ত্রণে রেখে দাদুমণিকে জিজ্ঞাসা করে, উনি দেশের বাইরে মানে উনি কি বাংলাদেশে নেই? দাদুমণি অবাক হয়ে বলে, সে কি, তোকে বলে যায়নি? অবশ্য কখনো কোনো জায়গায় গেলে বলে যায় না, আইহা জিজ্ঞাসা করাতে বলেছিল। কিন্তু তুই তো ওর বউ, এ ছেলে জীবনেও কি ঠিক হবে না? আহান তো এক সপ্তাহের মধ্যে দেশে বাড়ি ছিল, কাল রাতে মনে হয় দেশে এসেছে, এখনো বাড়িতে আসেনি। ইয়ানা ভারাক্রান্ত মন নিয়ে বলে, ও ওপরে চলে যায়, প্রচুর কান্না পাচ্ছে। কিন্তু দাদুমণি আহিনার সামনে তো কান্না করা যাবে না। ইয়ানা রুমে এসে ফ্রেশ হয়ে ব্যালকনিতে চলে যায় আর আকাশ পানে তাকিয়ে নিজের কষ্টকে প্রকাশ করছে। কেন আহান এমন করছেন? আপনি তো বলতেন আমার সাথে এক মুহূর্ত কথা না বললেই আপনার হৃদয়ে ছটফট করে। আমাকে এক নজর দেখার জন্য আপনি তৃষ্ণার্ত চাতকের ন্যায় হয়ে পড়েন। আমার অনুপস্থিতি আপনার হৃদয়কে হাহাকার করে। তাহলে আজ আপনার সেই হাহাকার কোথায় গেল আহান? একবারও কি মনে পড়েনি আমার কথা? একবারও কি আপনার অনুভবের শাহজাদির সাথে কথা বলার ইচ্ছে জাগেনি? এতটাই পর হয়ে গিয়েছি আমি, নাকি ভুলে গেছেন আমাকে? এখন আর অনুভব করেন না আপনার হৃদয় হরণীকে? যদি এমনই হয় তাহলে আমাদের রাস্তা এতদূর কেন করলেন? আপনাকে তো আমি ভালোবাসতে চাইনি। আমার হৃদয়ে ভালোবাসার বীজ আপনি বপন করেছেন। আপনি আমার সাথে অনেক অনেক অন্যায় করেছেন, কিন্তু আমি সব কিছু ভুলে আপনার সাথে বাঁচতে চেয়েছিলাম। আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দিতাম না। কিন্তু আপনি হাজার অন্যায় করার পরও আমার সুপ্ত হৃদয়ে আপনাকে জায়গা দিয়েছিলাম, ভালোবেসে ফেলেছিলাম আপনাকে। তাই তো আপনি আমার সাথে হাজার অন্যায় করার পরও ছেড়ে চলে যেতে পারিনি। আপনি আমার প্রথম সত্যিকারের ভালোবাসা। আপনি সেই প্রথম পুরুষ
যে আমার সত্তার সাথে মিশে গিয়েছিল। আপনি আমার জীবনের সেই প্রথম পুরুষ যাকে আমি আমার ভালোবাসার চাদরে মোড়াতে চেয়েছিলাম। শুনেছি ভালোবাসা আর বিশ্বাস দ্বারা মরুভূমিতে ফুল ফোটাতেও সম্ভব, কিন্তু আপনি তো আমাকে মাঝ রাস্তায় রেখে চলে গিয়েছেন। চলেই যদি যাবেন তাহলে এসেছিলেন কেন? ভুলেই যদি যাবেন তবে আমার অনুভবে মিশলেন কেন? হ্যাঁ, এসেছি আমি বেহায়ার মতো আপনার বাড়িতে। আপনি আমাকে অবহেলা করতে পারেন, কিন্তু আমাদের জন্য আমি আমার আব্বু আম্মুকে কষ্ট দিতে পারবো না। ওদেরকে বোঝাতে দিতে পারবো না আমি কষ্টে আছি। ইয়ানার কান্না করতে করতে হেঁচকে উঠে গিয়েছে। এই বাড়িতে কান্না করতে পারেনি বাবা মা দেখতে বলে, দেখবে বলে, হাজারটা প্রশ্ন করবে বলে, কিন্তু এখন তার ধরা বাঁধা নেই। অনেকক্ষণ নীরবে কান্না করার ফলে মাথার প্রচুর পেইন হওয়া শুরু করে। ইয়ানা নিজের চোখ বুলিয়ে চারপাশে তাকায়, দেখে রাত হয়ে গিয়েছে। ওহ, ও নো, এখন তো রাত হয়ে গিয়েছে। ইয়ানা তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দেয়, এরপর নিচে চলে যায়। ইয়ানা দাদুমণির পাশে বসে নিচে মাথা রাখে বলে, দাদুমণি, ঝর্ণা তারা কি চলে গিয়েছে? তাদেরকে দেখতে পেলাম না যে। হ্যাঁ, ওরা কাল চলে গিয়েছে। এখন থেকে তারা বাংলাদেশে থাকবে। বাংলাদেশে তাদের যে ব্যবসা আছে সেটাই দেখাশোনা করবে আর কি। ওহ, তাই বলো। এরপর সবাই মিলে রাতের খাবার খেয়ে যা রুমে চলে যায়। ইয়ানার মাথা ব্যথা করায় তেমন কিছু খায়নি। নিজের জন্য একটু আদা দেওয়া চা বানিয়ে ওপরে চলে যায়। রুমে গিয়ে মাথা থেকে ঘোমটাটা ফেলে দিয়ে একটা বড় নিঃশ্বাস নেয়। ভাগ্যিস আহিয়া দাদুমণি মুখের দিকে ভালোভাবে তাকায়নি, নয়তো হাজারটা প্রশ্ন করত। ইয়ানা নিজে তৈরি করা চাখানা খেয়ে শুয়ে পড়ে। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। রায়ান, ভাই, এই রাতে তাদের গ্যাংটা ধরা অসম্ভব। তারা যে সময় আসে সেটা হলো সন্ধ্যার দিকে। বিভিন্ন ছদ্মবেশ ধরে আসে। ওই সময় যদি আমরা আমাদের চোখ কান খোলা রাখি তাহলে ধরতে পারবো। আর আমি আমার সব গোয়েন্দা টিমকে পাঠিয়ে দিব। ভাই প্লিজ, তুই অন্তত এটার মধ্যে জড়াস না। আমি তোর বন্ধু কম ভাই, তাই আমি তোর ভালোর জন্য বলছি। কানাডা থেকে কাল দেশে এসেছিস, এখনো বাড়িতে যাসনি, হিয়ানার সাথেও দেখা করিসনি পর্যন্ত। মেয়েটা নিশ্চয়ই তোর জন্য চিন্তা করছে। তাই প্লিজ এখন বাড়িতে যা, আমি সবটাই সামলে নেব। আহান রায়নের কথা কানে না ঢুকে রায়নকে ফের প্রশ্ন করে, শরীফ আমিনের যে টিম ছিল ওটা কি এখন মিস্টার শেখের সাথে হাত মিলিয়েছে? রায়ান একটা তপ্ত শ্বাস ছাড়ে। এতক্ষণ কি বোঝালো এই ছেলেকে, কিন্তু ও তো কিছু কানেই তোলেনি। রায়ান বিরক্তি নিয়ে বলে, তোকে বলেছি এখন বাড়িতে যেতে, আর তুই এখনও মিস্টার শেখ শেখ নিয়ে পড়ে আছিস। আগে ইয়ানার সাথে সাক্ষাৎ করে আয়। নিজে তো বউয়ের সুখে দেবদাস হয়ে আছিস, সাথে আমাকেও বানাচ্ছিস। আহান রায়ানের কথা কপাল কুঁচকে বলে, আমার বউয়ের সাথে দেখা করার ইচ্ছে দেখি আমার থেকে তোর বেশি? নিজের বউয়ের দিকে নজর দে, যার সাথে পরের সপ্তাহ তোর বিয়ে। আর ওকে আমি তো প্রতিদিনই দেখি, কোথায় যায় কি করে সব আমি জানি। ওর পুরো মুহূর্ত আমার জানা। রায়ান অবাক হয়ে বলে, আমি দেখা করব কখন বললাম? বলেছি তুই গিয়ে দেখা করতে। বাড়িতে বউ থাকতে কোনো ভদ্র ছেলে বাড়ির বাইরে থাকতে দেখেছিস? যা, গিয়ে বউর সাথে একটু সময় কাটা। বাসর তো নিশ্চয়ই করে ফেলেছিস, ওটা আর বলবো না। যদি ইচ্ছে হয় আবার করতে পারিস, কিন্তু এটা ক নম্বর বাসর হবে আমি তো বলতে পারি না। এটা তোর ক নম্বর হবে ভাই? আহান রায়নের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, থাপ্পড় চিনিস? থাপ্পড়বো ধরে, নির্লজ্জ ছেলে। আর একটা কথা বলবি, আমার বন্ধুকে যতটা গুলি আছে সব তোর খোলা মস্তিষ্কে ঢোকাবো। আহানের থ্রেট শুনে রায়না চুপ হয়ে যায়। এই রাতের অন্ধকারে যদি সত্যি মেরে দেয় তাহলে তো লাশটাও কেউ খুঁজে পাবে না। নিজের বউয়ের সাথে বাসর করতে পারে আর বললেই দোষ। আর এই ছেলের এত লজ্জা হলো কবে থেকে? ভাববার বিষয়। রায়ানকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে আহান রায়ানের পাশ দিয়ে শুট করে। ফলে রায়ান ভয়ে ধরফড়িয়ে উঠে চিৎকার দিয়ে বলে, কে কে কার এত বড় সাহস আমাকে শুট করে? এরপর চোখের সামনে আহানকে বন্দুক নিয়ে রাগী দৃষ্টি নিক্ষেপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝে যায় কাজটা কে করেছে। রায়ান একটা শুকনো ঢোক গেলে মিনমিনিয়ে বলে, এইভাবে একটা বাচ্চা ছেলেকে ভয় দেখাস না ভাই। বিয়ে করার আগেই কলিজায় স্ট্রোক করে মরে যাব। তখন আমার না হওয়া বউটার সাথে বাসরটা করবে কে? কলিজায় স্ট্রোক মানে? আর তুই মরে গেলেও সমস্যা নেই, তোর বাসর নিয়ে চিন্তা করতে হবে না। তোর বউয়ের সাথে বাসর করবে কে? তুই মরার সাথে সাথে আমার এক ফ্রেন্ড আছে, ওর সাথে বিয়ে দিয়ে দেবো, কাহিনী খতম। রায়ান গাড়ির ভেতর বসতে বসতে বিড়বিড় করে বলে, সারা জীবনেও তোর বাসর হবে না, অভিশাপ দিলাম। হয়ে গিয়েছে, তোর অভিশাপ কাজে লাগেনি। বকবক না করে গাড়ি চালাতে মনোযোগ দে।
আহান নিজের হাতে ডুপ্লেক্স চাবি দিয়ে দরজা খুলে রুমে প্রবেশ করে। রুমে গিয়ে বিছানায় শুয়ে থাকা রমণীকে দেখে থমকে যায়। ডিম লাইটের আলোয় রমণীর অস্তিত্বকে আরো অপরূপ লাগছে। কতদিন পর এই মেয়েটাকে সে সামনাসামনি দেখেছে, কিন্তু মেয়েটা এখন তীব্র অভিমানী হয়ে আছে, সেটা আহানের অজানা নয়। আহান ওয়াশরুমে গিয়ে হট শাওয়ার নিয়ে অনেকক্ষণ পর বেরিয়ে আসে। এরপর ইয়ানার কাছে গিয়ে একটা মুচকি হাসি দেয়, কিন্তু পরক্ষণে খেয়াল করে ইয়ানার মুখটা মলিন দেখাচ্ছে। শরীরটাও আগে থেকে হালকা শুকিয়ে গেছে, চুলগুলো এলোমেলো। আহান বিরক্তি নিয়ে বিড়বিড় করে বলে, সব সময় তার আমি নির্ঘাত ঠিক মতো খাওয়া দাওয়া করেনি, নিজের যত্ন নেয়নি, তার শরীরের এই হাল হয়েছে। এরপর আহান ইয়ানার কপালে একটা চুমু খায়। আজ সে নিজের অনুভবের শাহজাদিকে দেখে রাত পার করবে। কতদিন ধরে এই মেয়েকে সামনে থেকে দেখতে পায়নি। হঠাৎ ইয়ানার চুলে টান পড়ায় ইয়ানা আহ করে ওঠে। ইয়ানা চোখ মেলে আহানকে দেখে ভড়কে যায়। আহান ইয়ানার দিকে তাকিয়ে নিজের হাতের দিকে তাকায়, দেখে তার হাত ইয়ানার চুলের ওপর। আহানের হাতের রোলাক্স ঘড়িতে চুল পেঁচিয়ে গিয়েছে, তাই চুলে বাজেভাবে টান পড়ে। আহান নিজের ঘড়ি থেকে চুল ছাড়িয়ে ইয়ানার পাশ থেকে উঠে পড়ে। ইয়ানা একটা ঘোরের মধ্যে আছে। তাহলে উনি বাড়িতে এসেছেন? আমার পাশে বসে কি করছিলেন উনি? ইয়ানা আহানের দিকে তাকাতেই দেখতে পায় আহান ল্যাপটপ নিয়ে ডিভানে বসেছে। ওর দিকে একবার ফিরেও তাকাচ্ছে না। ইয়ানার কান্নার শব্দ আহানের কানে আসতেই আহান ইয়ানার দিকে এক পলক তাকায়। ইয়ানার দিকে তাকাতেই আহানের বুকটা ধুক করে ওঠে। ইয়ানা কান্না মিশ্রিত নয়নে আহানের দিকে তাকিয়ে আছে। কি আছে এই অশ্রু ভেজা দৃষ্টিতে, এই ধ্বংসাত্মক চাহনি? এই দৃষ্টিতে রয়েছে একরাশ প্রশ্ন আর অভিমান। আহান ইয়ানার দিকে তাকিয়ে দেখে মেয়েটার চোখের নিচে হালকা কালি পড়ে গিয়েছে। আহান ল্যাপটপ রেখে ইয়ানার কাছে এসে ইয়ানাকে ধরতে গেলে ইয়ানা সরে যায়। আহানের দিকে তাকিয়ে বলে, একদম মায়া দেখাতে আসবেন না, হৃদয়হীন লোক। প্রয়োজন নেই আপনার ভালোবাসার। যে নিজের স্ত্রীর খোঁজ নেয় না, একবারের জন্য জিজ্ঞাসা করে না সে কেমন আছে, তাকে না জানিয়ে বিদেশ চলে যায়। কি সুন্দর অর্থহীন ভালোবাসা আপনার। প্রয়োজন নেই আপনার এই ভালোবাসার। আহান বুঝতে পারে ইয়ানা তার সাথে মাত্রাধিক অভিমান করেছে, যেটা ওর মন থেকে সরাতে খুব ধৈর্য ধরতে হবে, রেগে গেলে চলবে না। আহান ইয়ানার দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে, তোমার কথাগুলো ভেবে বলছো তো? আমার ভালোবাসার প্রয়োজন নেই তো তোমার? ইয়ানা নিজের চোখের পানি মুছে বলে, না, প্রয়োজন নেই। ঠিক আছে, বউ যখন বলছে তার কাছে তার স্বামীর ভালোবাসার প্রয়োজন নেই, তখন আর কি করার? তাহলে আমি বাইরে চলে যাচ্ছি। বউ এখন আর ভালোবাসে না, তাই রুমে থাকা ঠিক হবে না। হ্যাঁ, যাবেনি তো? ঘরে বউ তো এখন পুরনো হয়ে গেছে, কয়েক মাসেই সব ইন্টারেস্ট উঠে গেছে। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে জোর করে বিয়ে করে এখন সব ভালো লাগা উঠে গেছে। ওটারই তো কথা, ঘরের এক জিনিস আর কতদিন ভালো লাগে? অফিসে তো সুন্দরী স্টাফ আছে, বাড়িতে সুন্দরী প্রেমিকা আছে, যে তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। ও ছোটবেলা থেকেই ভালোবাসে, যখন জন্ম নিয়েছিল ঠিক তখন থেকে। আল্লাহ জন্মের পর ওই ওনাকে ভালোবাসার ক্ষমতা মনে হয় দিয়ে দিয়েছিল। আর বিদেশে তো অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে যারা আপনার জন্য খুব দিওয়ানা। সেখানে মিস্টার অগ্নিচৌধুরীর মতো একজন বড় মাপের মানুষ আমার মতো একজন সাধারণ মেয়েকে ভালোবাসতে যাবে কেন? তাকে ছাড়া বাইরে থাকলেও সমস্যা নেই। পুরুষ মানুষ সব ছলনাময়ী। ঘরের বউ থাকতে অন্যদিকে দিকে নজর দিবে, এটাই তো স্বাভাবিক। ইয়ানা কান্না করতে করতে হেঁচকে উঠে গিয়েছে। আহান তো ইয়ানার কথা এখনো বোধগম্য হচ্ছে না। কি বললো এতক্ষণ এই মেয়ে? আমি তো জাস্ট মজা করে বলেছিলাম বাইরে চলে যাচ্ছি। কিন্তু এই মেয়ে যে দেশের যত কথা আছে। ইয়ানা আহানের দিকে না তাকিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। ফ্লোরে পা রাখতেই মাথা ঘুরিয়ে পড়ে, যেতে নেই। তখনই তার আগেই আহান নিজের বক্ষে চাপটে ধরে। অধৈর্য কণ্ঠে বলে, ঠিক আছো তুমি? কিছু হয়নি তো তোমার? দেখেছো না খাওয়ার ফলে এখন কতটা দুর্বল হয়ে পড়েছো? এখনই মাথা ঘুরিয়ে পড়ে যেতে। ইয়ানা আহানের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে, ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি, এখন আসছে ন্যাকামো করতে। এতদিন কোথায় ছিল সেই ভালোবাসা? দরকার নেই আপনার, আমার আপনার আলগা পিরিত। ছাড়ুন বলছি। ইয়ানার মুচড়া মুচড়িতে আন ধমক দিয়ে বলে, শান্তিতে দাঁড়াতে পারো না, এইভাবে সাপের মতো মোচড়ামুচড়ি করছো কেন? চুপচাপ দাঁড়িয়ে থাকো। শুধু এই ধমকটাই দিতে পারেন আমাকে। এটার জন্যই তো এতদিন আমার পর এতদিন পর আমার সাথে দেখা করতে আসলেন। ও সরি, আমার সাথে দেখা করতে কখন আসলেন? আপনি তো নিজের বাড়িতে এসেছেন, কিন্তু ভুলবশত আমাকে পেয়ে গেলেন।
আহান ইয়ানাকে আরো জোরে নিজের সাথে চেপে ধরে বলে, থাপ্পড় চেন? এত অভিমান আর কান্না কোথা থেকে আসে? নাকি শুধু আমার সামনেই ছোট বাচ্চা হয়ে যাও? ইয়ানা আর কিছু বলে না, নীরবে চোখের পানি ফেলতে থাকে। আহান ইয়ানার নীরবতা দেখে মাথায় আলতো করে খায়। এরপর ইয়ানার উদ্দেশ্যে বলে, আমি কারোর অভিমান ভাঙাতে পারি না, তবে বুঝতে পারি আমার একান্ত রমণী আমার থেকে তীব্র অভিমান জমেছে। যদি তুমি আমার হিংস্রতা দেখে ভালোবাসতে চাও, তাহলে কখনো আমাকে ভালোবাসার সময় পাবে না। আমাকে ভালোবাসতে হলেই আমার গভীরে মিশতে হবে, আমার প্রতিটি চরিত্রকে তোমার আয়ত্তে আনতে হবে। আমাকে বোঝার মতো তো আর কেউ নেই তুমি ছাড়া, যে আমাকে নিজের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসবে। আমি তো শুধু তোমাকে আমার অভাব বোঝাতে চেয়েছিলাম, কারণ আমার অভাব যদি তুমি বুঝতে না পারো, তাহলে আমাদের বন্ধন কখনো দৃঢ় হবে না। আমাকে তোমায় বুঝতে হবে ইয়ানা, খুব ভেতর থেকে বুঝতে হবে। ইয়ানা নিজের নাক টেনে বলে, আমি আপনাকে বুঝতে পেরেছি বলেই মেনে নিয়েছিলাম। পালিয়ে যাওয়ার কোনো প্রয়াস চালাইনি, ছেড়ে চলে যেতে চাইনি আপনাকে। কিন্তু আপনি তো আমাকে বারবার কষ্ট দেন। আয়না ভাঙা শব্দ সবাই শুনতে পায়, দেখতে পায় ভাঙা কাচের টুকরোগুলো, কিন্তু মন ভাঙা শব্দ শুধু সৃষ্টিকর্তা ছাড়া কেউ দেখতে পায় না। এতদিন কত নীরবে কান্না করেছি, আপনার ধারণা আছে, কিন্তু চিৎকার করে কাঁদতে পারিনি লোকে শুনবে বলে। ইয়ানার কান্না আহানের ভেতর থেকে নাড়িয়ে তোলে। মেয়েটাকে কি বেশি কষ্ট দিয়ে ফেলেছি? আহান ইয়ানাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিয়ে বলে, কান্না থামাও ইয়ানা, বাচ্চাদের মতো কখন থেকে কান্না করছো? আরে বাবা, আমি তো চলে যাইনি কোথাও, কিন্তু তুমি যে আমার জন্য এত ডেসপারেট এ তো আগে জানা জানা ছিল না। যাক, এক অবস্থায় তো এনেছি, জেনেছি। বউ আমাকে ছাড়া থাকতে পারে না। ইয়ানা, একটা কথা মনে রাখবে, তুমি আমাকে ভালোবাসো, তার সাথে আমার সব চরিত্রকেও ভালোবাসতে হবে। ভালোবাসাটা যুদ্ধের মতো, যা শুরু করা সহজ, কিন্তু শেষ করা খুব কঠিন। হঠাৎ ইয়ানা আন থেকে নিজেকে ছাড়িয়ে নিজের হাত দিয়ে মুখ চেপে ধরে ওয়াশরুমে যায়। ইয়ানার এমন ব্যবহারে আহান চিন্তিত হয়ে পড়ে। আহান ওয়াশরুমের বাইরে থেকে বলে, ইয়ানা তুমি ঠিক আছো? দরজা খুলে বলছি। বেয়াদব মেয়ে, দরজা লাগিয়েছো কেন? একটু পর ইয়ানা ওয়াশরুমে দরজা খুলে বের হয়ে আসে। আহান ইয়ানাকে জাপটে ধরে মুখে অনেকগুলো, ঠিক আছো তুমি? কিছু হয়নি তো তোমার? দাঁড়াও, আমি এক্ষুনি মিসেস অঞ্জলিকে ফোন করছি। ইয়ানা আহানের দিকে তাকিয়ে বলে, দরকার নেই, তেমন কিছু হয়নি, হালকা বমি হয়েছে, হয়তো দুর্বলতা থেকে এমন হয়েছে। আমি একটু রেস্ট নিবো, সব ঠিক হয়ে যাবে। এমন অনেক সময় হয়েছে আমার, তাই এত ঘাবড়ানোর কিছু নেই। আহান ইয়ানাকে সযত্নে বিছানায় শুয়ে দেয়। এরপর সে নিজেও ইয়ানার পাশে শুয়ে এক দৃষ্টিতে ইয়ানার ক্লান্ত মুখশ্রী দিকে তাকিয়ে থাকে। ফজরের আজান পড়তেই ইয়ানা ঘুম থেকে উঠে পড়ে। নিজের পাশে তাকাতেই দেখতে পায় আহান অর্ধার্থিভাবে শুয়ে আছে। উনি সারা রাত এইভাবে শুয়েছিল নাকি? এরপর ইয়ানা আহানকে ডাক দিয়ে বলে, আহান, ঠিকভাবে শুয়ে পড়ুন, নয়তো আমার সাথে ফজরের সালাত আদায় করুন। কিন্তু কার কথা কে শোনে? আহান তো গভীর ঘুমে আচ্ছন্ন। ইয়ানা একটা শ্বাস ছেড়ে নামাজ পড়ে নিচে চলে যায়। দেখতে দেখতে সকালে সূর্য উদিত হয়। ইয়ানা সকালে নাস্তা টেবিলে দিয়ে ওপরের দিকে তাকায়। আহান যদি এখন আসতো, তাহলে জোর করে হলেও সবার সাথে বসিয়ে নাস্তা করাতো। ইহানার ভাবনার মাঝে আহান সিঁড়ি বেয়ে নিচে নামে। পরনে জগিং ড্রেস, পায়ে রেড কালারের শু, প্রত্যেকবারের মতো চুলগুলো জেল দিয়ে সেট করা। মনে হচ্ছে জগিং করতে যাবে। জগিং করতে যাবে, ভালো কথা। এইভাবে সেজে যাওয়ার কি প্রয়োজন? নিজের জামাই দিকে তাকাতেই নিজেই 100 বার ক্রাশ খায়। আহান দরজার বাইরে যেতে নিলে ইয়ানা 2 হাত প্রসারিত করে বলে, দেখুন মিস্টার অগ্নিচৌধুরী, কোনো এক বিজ্ঞানী বলেছেন, সকাল সকাল বউয়ের হাতে রান্না খেলে তার অমঙ্গল হয় না। কিন্তু আমি তো এত বড় একটা সর্বনাশ হতে দিতে পারি না। আমি সবসময় মানুষের ভালো চেয়ে এসেছি। এখন আপনার খারাপ কি করে চাই বলুন? আমি বেঁচে থাকতে এত বড় অনর্থ হতে দিতে পারি না। আহান ইয়ানার দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে, মাথায় কি ভূত চেপেছে? সকাল সকাল পাগলের মতো এসব কি বলছো? কিসব বলছো নিজে বুঝতে পারছো তো? সামনে থেকে সরো, আর আমাকে যেতে দাও। ইয়ানা আরো ভালোভাবে দরজা আটকে দিয়ে বলে, না, আপনি নাস্তা না করে যেতে পারবেন না। আগে আমার হাতে রান্না করা খাবার খাবেন, তারপরে বাইরে পা রাখবেন। আহিয়া দাদুমণির দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলে, দাদুমণি, এখন কি আমাদের বাড়িতে ভূমিকম্প শুরু হবে? আমি কি টেবিলের নিচে লুকাবো? স্কুলে পড়েছিলাম ভূমিকম্প হলে শক্ত কোনো জিনিসের নিচে লুকাতে হয়, কিন্তু আমাদের টেবিল তো কাচের, তাহলে কোথায় আশ্রয় নিব? দাদুমণি, ভয় পাস না ইয়ানা, সাহস করে না গেলে আমার জীবনেও পারতাম না আমরা। দেখি এখন কি হয়। ইয়ানাকে কিছু না করলেই হয়, হবে।
আহান ইয়ানার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, সবকিছুর মাঝে এত অবাধ্যতা কেন তোমার? শুনতে পাওনি আমি এখন জগিং এ যাব? রাস্তায় এইভাবে আটকে রেখেছো কেন? প্লিজ 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 খেয়ে যান। যা খুশি বলুন, তবুও খেয়ে যান। আহান ইয়ানার দিকে দাঁতে দাঁত চেপে তাকায়, এরপর ইয়ানাকে এড়িয়ে দরজার বাইরে চলে যায়। ইয়ানা মন খারাপ করে সামনে এগোতে নেয়, তখনই মাথা ঘুরিয়ে নিচে পড়ে যায়। আহিয়া বৌমনি বলে চিৎকার করে, ইয়ানার কাছে যায়। এরপর আহানকে ডাক দিয়ে বলে, দাদা ভাই, বৌমনি সেন্সলেস হয়ে পড়েছে। আহান ভাবলেশীন ভাবে বলে, নাটক করতে বন্ধ করতে বল। আমাকে আটকানোর জন্য রোগ নিয়ে নাটক করছে। বলে দে আমি কাছে আসলে ধরে থাপড়াবো। আহিয়া কান্না মিশ্রিত ভাবে বলে, বৌমনি নাটক করছে না দাদা ভাই, বৌমনি সত্যিই সেন্সলেস হয়ে পড়েছে। আহিয়ার কান্না মিশ্রিত কথা শুনে আহান হাঁটা থেকে থমকে দাঁড়ায়। তাহলে কি সত্যি সত্যি সেন্সলেস হয়ে পড়েছে? আহান আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে ইয়ানার কাছে আসে। ইয়ানাকে পড়ে থাকতে দেখে আহানের মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আহান ইয়ানাকে পাঁজাকোলা করে নিয়ে মিসেস অঞ্জলিকে ফোন দেয়। এরপর ইয়ানাকে বিছানায় শুয়ে দিয়ে ডাক দেয়। ইয়ানা চোখ খুলো। এরপর দাদুমণির দিকে তাকিয়ে আহত সুরে বলে, আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আহান ইয়ানাকে উঠাতে যাবে, তখনই দাদুমণি আশ্বাস দিয়ে বলে, কিছু হয়নি, তুই শান্ত হ। তেমন কিছু হয়নি। সেন্সলেস হয়ে পড়েছে, দেখি আমার সন্দেহ সঠিক হয় কিনা। একটু পর মিসেস অঞ্জলি তাদের রুমে প্রবেশ করে। ইয়ানাকে ভালোভাবে চেক করে সবার দিকে তাকিয়ে বলে, খবরটা শুনলে জানি না আপনাদের কি অবস্থা হবে। আহান, কি অবস্থা হবে মানে? আমার ইয়ানা ঠিক আছে তো? শুনুন আপনি, আপনাকে দিয়ে কিছু হবে না। ওকে নিয়ে আমি হসপিটালে যাচ্ছি। দাদুমণি, আহান প্লিজ শান্ত হও। তুমি বলো কি হয়েছে, চিন্তার কিছু নেই তো? আহানের অস্থিরতা দেখে মিসেস অঞ্জলি হাসি দিয়ে বলে, চৌধুরী মহলের লোক সংখ্যা বাড়তে চলেছে। আহিয়া খুশিতে চিৎকার দিয়ে বলে, অর্থাৎ আমি ফুপি হতে চলেছি। মিসেস অঞ্জলি, আরে বাহ, তোমার তো বুদ্ধি আছে বলতে হয়। তুমি তো বলার আগেই বুঝে গিয়েছো। এরপর মিসেস অঞ্জলি আহানের দিকে তাকায়, যে এই মুহূর্তে সবার কথার অর্থ বোঝার চেষ্টা করছে। মিসেস অঞ্জলি আহানের উদ্দেশ্যে বলে, অভিনন্দন মিস্টার চৌধুরী, বাচ্চার বাবা হতে চলেছেন। এরপর ইয়ানার মাথায় হাত রেখে বলে, কিন্তু ও প্রচুর উইক। বাচ্চা জন্ম দেওয়ার সঠিক বয়স হলেও শারীরিকভাবে এখনো তৈরি হয়নি। এখন থেকে ওর দেখাশোনা করতে হবে, না হলে বাচ্চা জন্ম দিতে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে। ইয়ানা এখনো চোখ বন্ধ করে রেখেছে, শরীরে দুর্বলতা এখনো কাটিয়ে উঠতে পারেনি। আহিয়া ইয়ানার কাছে গিয়ে গালে চুমু খেয়ে বলে, তোমাকে অনেক 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 ধন্যবাদ বৌমনি, আমাকে ফুপি বানানোর জন্য। আহিয়ার কথা কর্ণপাত হতেই ইয়ানা শোয়া থেকে উঠে বসে। অবাক হয়ে আহিয়ার দিকে তাকিয়ে বলে, তুমি ফুপি হতে চলেছ মানে? তোমার আবার কোন ভাইয়ের বাচ্চা হতে চলেছে? দাদুমণি, তুই ডক্টর অঞ্জলির কথা কিছু শুনিসনি? না দাদুমণি, আমি বড় মা আর তুই মা হতে চলেছিস। কি? কিসব বলছো? আমি মা হতে যাব কেন? আজব। কেন, তোর মা হওয়া কি নিষিদ্ধ? ইয়ানা ভয়ে ভয়ে আহানের দিকে তাকায়। নিশ্চিত আজ অনেক কথা শোনাবে। এত করে বারণ করার পরও আমি কনসেপ্ট করেছি। ইয়ানা, আজ তুই শেষ। কিন্তু তুই কম কিসে? তুই এখন একা না। আহান ইয়ানার দিকে কপাল কুঁচকে তাকায়। চোখগুলো ভীষণ লাল হয়ে আছে। উনি কি প্রচুর রাগ করেছে নাকি অন্য কিছু? চোখাচোখি হতেই ইয়ানা তাড়াতাড়ি করে নিজের চোখ জোড়া নামিয়ে নেয়। আহানের চোখ দেখে ইয়ানার বুকে অজানা এক ভয়ের বাসা বাঁধে। দাদুমণি আহানের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, কিন্তু পাশে আহান নেই। দাদুমণি অবাক হয়ে বলে, এ কি, আহান কোথায় গেল? এইমাত্র তো এখানে ছিল, তাহলে কোথায় গেল? দাদুমণির কথা শুনে ইয়ানা আর আহিয়া তাকায়, কিন্তু আহানের কোনো অস্তিত্ব নেই। মিসেস অঞ্জলির মাঝে চলে গিয়েছেন। আহিয়া, দাদুমণি, দাদাভাই এইভাবে চলে গেল কেন? দাদাভাই কি খুশি হয়নি? আমি তো দাদাভাইকে অনেক থ্যাঙ্কস বলতাম আমার একটা সময় কাটার সাথী এনে দেওয়ার জন্য। দাদুমণি, এমন কিছুই নয়, হয়তো কোনো কাজে চলে গিয়েছে। চিন্তা করিস না, আহানও খুব খুশি হয়েছে। দাদুমণি ইয়ানার দিকে তাকিয়ে দেখে ইয়ানার চোখে পানি। দাদুমণি, কান্না করছিস কেন পাগল মেয়ে? কোনো ছেলেই নিজের প্রথম বাবা হওয়ার খুশি ধরে রাখতে পারে না। কিন্তু তুই তো জানিস আহান বাকি ছেলেদের মতো খুশি দেখাতে পারে না। কিন্তু ও খুব খুশি হয়েছে, মিলিয়ে নিস আমার কথা। এখন একটু রেস্ট নে, শরীরটা ভালো লাগবে। এরপর আহিয়া আর দাদুমণি ইয়ানা রুম থেকে চলে যায়। ইয়ানা, আপনি কি খুশি হননি আহান? কিন্তু বাচ্চা দান করার মালিক তো আল্লাহ। এতে আমার কি দোষ? হ্যাঁ, মানছি
আপনার অবাধ্য হয়ে বাচ্চা কনসিভ করা ঠিক হয়নি। তাই বলে এভাবে এড়িয়ে যাবেন? আপনার এই অবহেলা যে আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। খুব কষ্ট হচ্ছে আমার। একবার এসে শুধু বলেন না, "ইয়ানা, আমি আজ খুব খুশি। আমি বাবা হতে চলেছি।" ইয়ানা কান্না করতে করতে ঘুমিয়ে যায়। যখন রাত ঠিক 12টা তখন ইয়ানার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। কিন্তু আহানকে পাশে দেখতে না পেয়ে আবারও হৃদয়ে কালো তিমির নেমে আসে। ইয়ানা ব্যালকনিতে গিয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে নিজের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ মেলাতে থাকে। হঠাৎ করা ঠান্ডা স্পর্শ নিজের উন্মুক্ত পেটে পড়তেই শিউরে ওঠে। সাথে সাথে চোখ বন্ধ করে সেই স্পর্শ অনুভব করতে থাকে। এরপর নিজের কান্না আটকাতে না পেরে আছড়ে পড়ে সেই স্পর্শ করা ব্যক্তিটির বুকে। ইয়ানা বুকে মাথা রেখে হাউমাউ করে কান্না করে ওঠে। ইয়ানা কান্না করতে করতে বলে, কেন চলে গিয়েছিলেন এইভাবে? জানেন খুব কষ্ট হচ্ছিল আপনার এইভাবে চলে যাওয়াতে। হৃদয়ে হাহাকার নেমে এসেছিল আহান। আপনি আমাকে রেখে এভাবে চলে কেন গিয়েছিলেন? আহান ইয়ানার চাবুক ধরে দাঁতে দাঁত চেপে ধমক দিয়ে বলে, কান্না থামাও বেয়াদব মেয়ে। সবকিছুর মধ্যে এইভাবে কান্না করতে হয়? আশ্চর্য! এত চোখের পানি আসে কোথা থেকে তোমার? আর একবার যদি কান্না করতে দেখি, আই সোয়ার ইয়ানা, তোমাকে ওদিনকার মতো নিচে ফেলে দিব। আগে আমার প্রশ্নের উত্তর দাও। আমি তো তোমাকে ওষুধ দিতাম সব সময়। তাহলে কিভাবে হলো এমন? আহানের কথা শুনেই ইয়ানা হাঁসফাঁস করতে থাকে। আহান কপাল কুঁচকে বলে, আমাদের মধ্যে লাস্ট হয়েছিল তোমাদের বাড়িতে বৃষ্টির সময়। এর মধ্যে তো আমাদের মধ্যে কিছু হয়নি। কিন্তু ওদিন সকালে তো তোমাকে নিজের হাতে পিল খাইয়ে দিয়েছিলাম, তাহলে? ইয়ানা আহানের দিকে তাকিয়ে অপরাধী কণ্ঠে বলে, আসলে ওদিন আমি খাইনি। আপনি আড়াল হতে আমি মুখটাকে ফেলে দিয়েছিলাম। এরপর ইয়ানা সাথে সাথে নিজের চোখ বন্ধ করে নেয়। আহান যদি রেগে যায় কিন্তু নিজের ভাবনার মাঝেই কপালে কারো ঠোঁটের পরশ পেতেই ইয়ানা চোখ খুলে তাকায়। আহান ইয়ানার কপালে চুমুকে নিজের পক্ষে চাপটে ধরে বলে, ইয়ানা, তুমি নিজেও জানো না আজ তুমি আমার জীবনে কত বড় খুশির খবর দিয়েছো। জীবন থেকে আপন মানুষগুলোকে হারাতে হারাতেই আমি ক্লান্ত ইয়ানা। এখন আর কোনো কিছু হারানোর ভয় কাজ করে না। কিন্তু তুমি আমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করছো। আমার মৃত্যু নিয়ে কখনো কোনো ভয় ছিল না। কিন্তু আজ থেকে আমার হৃদয়ে ভয় কাজ করা শুরু করেছে। আমার কিছু হলে আমার সন্তানের কি হবে? নিজের অজান্তে আহানের চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। ইয়ানা আহানের দিকে তাকিয়ে বলে, তার মানে আপনি খুশি? আপনি আমার কনসেপ্ট নিয়ে রাগ করেননি? থাপ্পড় যেন বেয়াদব মেয়ে। রাগ করবো কেন? তবে প্রথমে প্রচুর রাগ হয়েছিল। ইচ্ছে করেছিল ঠাঁটিয়ে কয়েকটা থাপ্পড় দিই। কিন্তু এই প্রথম নিজের রাগ নিয়ন্ত্রণ করতে গিয়ে হৃদয়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেছে। ইয়ানা হাসি দিয়ে বলে, বাবা হওয়ার আনন্দ বয়ে গেছে মিস্টার চৌধুরী। নিজে অনুধাবন করতে পারছেন বাবা হওয়ার আনন্দ কতটুকু? তাহলে নিজের বাবার সাথে এত বাজে ব্যবহার করেন কেন? আপনিও কিন্তু ওনার ছেলে, আহান। আজ আপনার যে আনন্দ উপভোগ হচ্ছে, একদিন সেই আনন্দ তারও হয়েছিল। তাহলে কেন এত অবহেলা? কেন এত কথা দ্বারা আঘাত করেন? উনিও তো কষ্ট পান, তাহান। মানছি উনি অন্যায় করেছে। আপনাকে আর আহিয়াকে যেখানে আগলে রাখার কথা ছিল, সেখানে উনি বিদেশে চলে গিয়েছিলেন। কিন্তু উনিও ওনার স্ত্রীকে হারিয়েছিলেন। হারিয়েছিলেন নিজের প্রাণপ্রিয় একমাত্র ভাইকে। তার সাথে ওনার বউকে। এই লোকটার কষ্ট কি হয়নি? আপনি কয়েকদিন আগে জানতে পেরেছিলেন তাদের মৃত্যুর কথা। কিন্তু উনি সেদিনই জানতে পেরেছিল, যেদিন ওরা মারা যায়। একবার ভেবে দেখুন, ওনার কি একটুও দুঃখ হয়নি? একবার নিজের বাবার সাথে সবকিছু মিটিয়ে নিন না প্লিজ। আহান ইয়ানার কথা শুনে বলে, রুমে আসো, এই ঠান্ডার মাঝে এখানে থাকলে প্রবলেম হতে পারে। ইয়ানা কিছু বলতে যাবে, আহান ইয়ানার ঠোঁটে আঙ্গুল দিয়ে বলে, আর একটা কথাও নয়। রুমে চলো ইডিয়েট। কাল সকালে তোমার জন্য সারপ্রাইজ আছে। ইয়ানা, কি সারপ্রাইজ? আপনার মতো এমন একজন নিরামিষ লোক সারপ্রাইজ দিতেও জানে? আহান বিরক্তি নিয়ে বলে, আমি কি দিতে পারি আর না দিতে পারি, সময় আসলে অবশ্যই দেখবে। একটু আধটু ট্রেইলার তো নিশ্চয়ই দেখেছো, যেখানে উলি চৌধুরী সামান্য ভর সহ্য করতে পারো না, জ্বর চলে আসে। সে যদি এখন তোমার কাছে সব অ্যাপ্লাই শুরু করে, তোমাকে তো খুঁজে পাওয়া যাবে না। নিষেধল কর্পূরের মতো হাওয়া হয়ে যাবে। তাই নিজেকে অনেক কষ্টে নিয়ন্ত্রণে রাখি। এই বয়সে বুকে তো আর হাওয়া দিয়ে হতে দিতে পারি না। ইয়ানা অসভ্য বলে একটু ফোঁস করে শ্বাস ছাড়ে। আজ শুক্রবার। ইয়ানা খাওয়া দাওয়া করে রুমে গিয়ে রেস্ট নেয়। আহান আজ নিজে খাইয়ে দিয়েছে। নিজেকে আজ কুম্ভকর্ণের কাতারে দাঁড় করাতে ইচ্ছে করছে।
এত খাবার একসাথে মানুষ কিভাবে খায়? ইয়ানা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচে নেমে আসে। কিন্তু নিচে এতগুলো মানুষকে দেখে ইয়ানা হাঁ করে আহম্মকের মতো দাঁড়িয়ে থাকে। এটা ওর মনের ভুল না তো? নাহলে এরা কি এইভাবে এইখানে কি করছে? কই, ইয়ানা তো এ ব্যাপারে জানে না। তাহলে এটাই আহানের সারপ্রাইজ ছিল। ইয়ানার ভাবনা ছেদ ঘটে কারো চিৎকারে। রুয়ানা, আপু! ইহানা রুয়ানা চিৎকারে তাদের সামনে এগিয়ে যায়। এরপর ইয়ানা কোমরে হাত দিয়ে অবাক হয়ে বলে, তোরা কি সত্যি এসেছিস? নাকি আমি স্বপ্ন দেখছি? আয়ান ইয়ানাকে জড়িয়ে ধরে বলে, একদম স্বপ্ন দেখছিস না জানু, সত্যি এসেছি। অনেক অনেক অভিনন্দন তোকে, সাথে নিজেদেরকেও। ইস, ভাবতেই নাচতে ইচ্ছে করছে আমি খালামণি হব। আকাশ, বিয়ে আমার তোর আগে হওয়ার কথা ছিল, কিন্তু আমার আগে তোর হয়ে গিয়েছে। তার সাথে আমার আগে খুশির সংবাদও দিয়েছিস। মামা হওয়ার খুশিতে আবার বিয়ে করতে ইচ্ছে করছে। বিয়ে করে বউ সাথে নেই। বাচ্চাটা আসলে দেখুক তার মামা কত বড় হতভাগা। ছি, আকাশ, তুই আবার বিয়ে করতে চাইছিস? আচ্ছা, আচ্ছা, তুই যে মনে মনে আবার বিয়ে করার প্ল্যান করছিস, এটা কি আমাদের অবনী জানে? না জানলে বল, আমি বলে দিচ্ছি। আমি আজ এই খবরটা অবনীকে পাঠাচ্ছি। আকাশ আরুর মুখে হাত দিয়ে চেপে ধরে বলে, আল্লাহ দোহাই লাগে বইন, তোর বার্তা পাঠানো বন্ধ কর। বিয়ে করা বউয়ের সাথে দেখা করতে পারি না। আর তুই যদি এই কথা গিয়ে বলিস, কখনো বউকেই দেখতে পাবো না। এই জীবনে তাহলে আর বাবা ডাক শুনতে পারবো না। দেখ, আমিও ইয়ানার মতো ফার্স্ট হতে চাই। ইয়ানা লজ্জায় মাথা নিচু করে নেয়। এই ফার্স্ট মানে ইস, কি লজ্জার কথা। ইয়ানা বেবি, আপনি লজ্জা পাচ্ছেন কেন? তুই জানিস, আহান ভাইয়া যখন আমাদের সবাইকে জানিয়েছে এই খবর, তখন ইচ্ছে করছিল ওই সময় দৌড়ে চলে আসি। কিন্তু তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। ইয়ানা অবাক হয়ে সুমন দিকে তাকিয়ে বলে, তোদের সন্ধ্যায় জানিয়ে দিয়েছে মানে? হুম, আহান ভাইয়া আমাদের বাড়িতে মিষ্টি নিয়ে গিয়েছিল। অবশ্য মিষ্টি নিয়ে ভাইয়া বাড়িতে ঢোকেনি, রায়ান ঢুকেছিল। আহান ভাইয়া গাড়িতে বসেছিল, আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো উনি নাকি পুরো অফিস মিষ্টি খাইয়েছেন। এটা আমাকে রায়ান বলেছে আর কি। ইয়ানা আজ অবাকের চরম পর্যায়ে। মাফিয়া গোল্ডেনের লিডার অগ্নি চৌধুরী আজ মিষ্টি নিয়ে কারো বাড়িতে গিয়েছে, শুধু বাড়িতেই নয় পুরো অফিসে মিষ্টি বিতরণ করেছে। এতটা খুশি হলেন উনি, আর আমি কত কি ভাবলাম। ইয়ানা টাস্কি খাওয়ার সুরে বলে, আস্তে আস্তে সব বলেন আপা, আমি একসাথে এতগুলো নিতে পারছি না। ইয়ানার কথা শুনে আরু বলে, যাই বলিস ইয়ানা, আহান ভাইয়া মাফিয়া হিসেবে যেমন তেমন, কিন্তু বাবা হিসেবে খুব ভালো হবে, দেখে নিস। ইয়ানা শুধু একটা মুচকি হাসি দেয়। আহান যদি খুশি থাকে তাহলেও খুশি। এর মধ্যে আইয়া প্রাইভেট শেষ করে রুমে ঢুকে এত মানুষ দেখে কপাল কুঁচকে নেয়। ইয়ানা আইয়াকে দেখে হাসি দিয়ে বলে, আইয়া, আজ তাড়াতাড়ি চলে আসলে, আসো পরিচয় করে দিই। এরপর আইয়াকে সামনে নিয়ে ইয়ানা বলে, ওর সাথে তোরা কখনো পরিচয় হতে পারিসনি। ও হচ্ছে আহানের একমাত্র কলেজার ছোট বোন, মানে আমার একমাত্র ননদিনী। এরপর আহিয়ার দিকে তাকিয়ে হোল্লাপাটি সবার সাথে পরিচয় করে দেওয়া হলো। রোহান এক দৃষ্টিতে বাচ্চা মেয়েটির দিকে তাকিয়ে আছে। সাদা ড্রেস পরা, দুই পাশে বেনি করা, কাঁধে ব্যাগ রাখা, অসম্ভব সুন্দর লাগছে। কিছুতেই নিজের অবদ্ধ চোখগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। হঠাৎ করে এই বাচ্চা মেয়েটির দিকে চোখ আটকে গেল কেন? আরুরা কথা বলার মাঝে হঠাৎ রায়নের দিকে চোখ যায়। রায়নকে এক দৃষ্টিতে কোথাও তাকিয়ে থাকতে দেখে সেই দৃষ্টির অনুসরণ করে দেখতে পায় সে আহিয়ার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। আরুরা দাঁতে দাঁত চেপে রায়নের রোডের উপর ঘুষি মেরে বলে, ফাতেমা, দৃষ্টি সংযত কর, ভুলভাল দিকে তাকিয়ে থাকিস না। রোহান আরুরার দিকে তাকিয়ে বলে, তাই বলে এইভাবে কিল বসাবি রাক্ষসী? আমার চোখ ওইদিকে গেলে আমি কি করব? ভুলে যাস না, এটা আহান ভাইয়ের কলিজা। ওর দিকে কারো তাকানোর সাহস নেই। নিজের হাতে জমের দুয়ারে সাক্ষাৎ করতে চাস না ভাই? চোখ যদি অবাধ্য হয় তাহলে চোখগুলোকে তুলে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখ, পরে আবার সঠিক সময় আসলে লাগিয়ে নিস। এখন আপাতত চোখগুলোকে আটকিয়ে রাখ ভাই। রোহান নিজের মাথা চুলকিয়ে নিচের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। ওই, তোরা দুজন এভাবে ফিসফিস করছিস কেন? নিজের কণ্ঠস্বর কি আরেকজনের কাছে হাওলাত দিয়ে এসেছিস? গলা দিয়ে শব্দ বের হয় না? এইভাবে ফিসফিস করছিস কেন? আরে তেমন কিছু না। আসলে আমাদের রোহান একটা মেয়েকে প্রপোজ করেছিল, কিন্তু সে তাকে জুতো দিয়ে দৌড়ানি দিয়েছে। রোহান আরুরা কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে। কি বলে? এই মেয়ে জীবনে কোনোদিন মেয়েদের দিকে ভালোভাবে তাকায় না, সেখানে নাকি স্বেচ্ছা একটা মেয়েকে প্রপোজাল দিবে, আর সেই মেয়ে নাকি আবার জুতো দিয়ে দৌড়ানি দিয়েছে। আরুর বাচ্চারে তোরে আজ আমি খাইছি। আকাশ, এই দিন দেখার জন্য বেঁচে আছি রুহান। তোকে আজকাল মেয়েরাও জুতা পিটা করে। রুহান দাঁতে দাঁত চেপে বলে, শালা চুপ থাক।
এই বলেছে জুতা দিয়ে দৌড়ানি দিয়েছে। আর তুই বলিস জুতা পিটা করছে। আরেকজন এসে বলবে অন্যটা। রায়ানের কথা শুনে সবাই উচ্চস্বরে হেসে ওঠে। আইয়া আস্তে আস্তে বলে, ও আপু ভাইয়ারা তোমরা তো অনেক মজা করতে পারো। এইভাবে কি তোমরা একজনের পেছন আরেকজন লেগে থাকো? ইয়ানা, সবার কথা জানি না কিন্তু আরু আর রোহান লেভেল ছাড়া ঝগড়া লাগে। দুটা মনে হয় আগের জন্মে সতীন ছিল। আর আয়াত ছিল আকাশ আর রোহানের বার্তাবহক। অনেকক্ষণ মজা আর আড্ডা খাওয়া দাওয়া করে তারা সবাই চলে যায়। সবাই একসাথে অনেকদিন পর এইভাবে আড্ডা দিয়েছে। মনটা হালকা ফুরফুরা লাগছে। সবচেয়ে বেশি খুশি লাগছে আহানের কথা শুনে। আহান সবাইকে মিষ্টি খাইয়েছে। ইয়ানা বিছানায় অচোয়া হয়ে বসে থাকে তখন আহান একটা বড় বক্স নিয়ে রুমে ঢোকে। ইয়ানা কপাল কুঁচকে আহানের হাতের বক্সটার দিকে তাকায়। আহানের জরুরি কোনো জিনিস মনে করে আর কিছু বলেনি। আহান রুমে ঢুকে ইয়ানার সামনে দাঁড়ায়। এরপর ইয়ানার কপালে আলতো করে চুমুকে বলে, দেখো সব ঠিক আছে কিনা। ইয়ানা বুঝতে পেরে ফের প্রশ্ন করে, কি দেখবো? ওই যে বক্সটা। আমার জন্য? কেন, আমার কি আরেকটা বউ আছে যে তার জন্য আনবো? যদি তোমার প্রয়োজন হয় তাহলে বলতে পারো তোমার সতীন দরকার। ইয়ানা আহানের বুকে কামড় বসে বলে, শুধু এনে দেখেন কি করি আমি। আপনাকে খুন করে আমি জেলে যাব। আহান ইয়ানার দুই গালে হাত রেখে আবেদনময়ী কণ্ঠে বলে, আমি এক ইয়ানার রূপেই তো ঝলসে যাই বারবার। তার অনুপস্থিতি আমার হৃদয়ে ঝংকার তোলে। এখন আরেক ইয়ানা আসলে তো আমি অগ্নি চৌধুরী নিঃশেষ হয়ে যাব। ইয়ানা আহানের কথা শুনে একটা তৃপ্তির হাসি দেয়। এরপর আহানের নিয়ে আসা বক্সটা খুলতেই চোখ দুটি বড় বড় হয়ে যায়। ইয়ানা আহানের দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, এত আচার কেন নিয়ে এসেছেন? আহানের সোজা সাপটা উত্তর, তোমার জন্য। কিন্তু আমি তো আচার খাই না। আহান দাঁতে দাঁত চেপে বলে, না খেলে ফেলে দাও। তাহলে এনেছেন কেন? আহান ইয়াসনার প্রশ্নে কি বলবে? এই মেয়ে তো কখন থেকে প্রশ্ন করেই যাচ্ছে। মানুষ মারতেও এইভাবে ইতস্তত বোধ হয় না। আর আজ একটা মেয়ের সামনে এতটাই ইতস্তত বোধ হচ্ছে। রায়ন তো বলে দিয়েছে মেয়েরা নাকি এই সময় আচার খেতে খুব ভালোবাসে। তাই তো সে নিয়ে এসেছে। আহান ইয়ানের তাকানো দেখে বলে, উম আমি শুনেছি বেবি কনসেপ্ট করলে নাকি বেশি আচার খায় মেয়েরা। তাই নিয়ে আসলাম আর কি। সবাই খায়। আপনি কিভাবে জানলেন? না মানে আপনি তো এসব থেকে অনেক দূরে ছিলেন। তাহলে তো আপনার এসব জানার কথা না। আচার এনেছেন ভালো কথা, কিন্তু আপনি তো পুরো দোকান তুলে নিয়ে এসেছেন। আহানিয়ানার এত প্রশ্নে বারবার বিভ্রান্তির শিকার হচ্ছে। সে ইয়ানাকে একটানে নিজের উপর উরুর উপর বসিয়ে নিজের সাথে চেপে ধরে ইয়ানার উন্মুক্ত পেটে চেপে ধরে বলে, এত প্রশ্ন কিভাবে করতে পারো তুমি? নিজের পেটে আহানের স্পর্শ পেয়ে ইয়ানা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, হাত সরান, আমার সুড়সুড়ি লাগছে। আহান ইয়ানার কথা শুনে মুচকে হাসি দিয়ে এনার পেটে নিজের হাতের বিচরণ গভীর করে বলে, এখনো সুড়সুড়ি লাগে। ইয়ানা আহানের মুখ চেপে ধরে বলে, আবার শুরু করবেন না খবরদার। এসব কথা শুনলে আমার কেমন কেমন লাগে। আহান ইয়ানার ঘাড়ে মুখ ঢুকিয়ে বলে, কেমন কেমন লাগে? ইয়ানা আহানের বিষামাল অত্যাচার থেকে বাঁচার জন্য নাটক করে বলে, আহান, আমার শরীরটা খুব খারাপ লাগছে। সারাদিন ওদের সাথে সময় কাটিয়ে অনেক ক্লান্ত বোধ করছি। তাই একটু ঘুমাতে চাই। আর আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তবুও বলছি আমি কৃতজ্ঞ আপনার কাছে আমার সব বন্ধুদেরকে এখানে আনার জন্য। ইয়ানা এই মুহূর্তে ক্লান্ত। এই কথাটা কর্ণপাত হতেই আহান ইয়ানার গলা থেকে মুখ তুলে ইয়ানার দিকে তাকায়। এরপর অধৈর্য গলায় বলে, তুমি ক্লান্ত, আগে বলবে না? তাড়াতাড়ি এখন ঘুমাও। আমি ফ্রেশ হয়ে আসছি। আর তোমার বন্ধুদের রান্নার জন্য যে থ্যাঙ্কস দিয়েছো এটা আমি অন্য উপায়ে নেব। কোন উপায়? আহান রহস্যময় হাসি দিয়ে বলে, সময় আসলে আমারটা আমি নিয়ে নেব। এরপর আহান ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য চলে যায়। ইয়ানাও আহানে যাওয়ার পানে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে শুয়ে পড়ে।